নমস্কার। আজকের সাসপেন্স স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমাদের আজকের গল্প হুমায়ুন আহমেদের লেখা ছায়া সঙ্গী। প্রতি বছর শীতের ছুটির সময় ভাবি কিছুদিন গ্রামে কাটিয়ে আসব, দলবল নিয়ে যাব, হইচই করা যাবে। আমার বাচ্চারা কখনো গ্রাম দেখেনি, তারা খুশি হবে। পুকুরে ঝাঁপাঝাঁপি করতে পারবে। শাপলা ফুল শুধু যে মতিঝিলের সামনেই ফোটে না, অন্যান্য জায়গাতেও ফোটে, তাও সচক্ষে দেখবে। আমার বেশিরভাগ পরিকল্পনাই শেষ পর্যন্ত কাজে লাগাতে পারি না। এটা কেমন করে জানি, লেগে গেল। একদিন সত্যি সত্যি রওনা হলাম। আমাদের গ্রামটাকে অজ বললেও সম্মান দেখানো হয়। যোগাযোগ ব্যবস্থার এমন সুন্দর সময়েও সেখানে পৌঁছতে হয় গরুর গাড়িতে, বর্ষার সময় নৌকো। তবে মাঝখানে একটা হাওর পড়ে বলে সেই যাত্রা অগস্ত্য যাত্রার মতো। অনেক দিন পর গ্রামে গিয়ে ভালো লাগলো। দেখলাম আমার বাচ্চাদের আনন্দবর্ধনের সব ব্যবস্থাই নেওয়া হয়েছে। কোত্থেকে যেন একটা হাড় জিরজিরে বেতো ঘোড়া জোগাড় করা হয়েছে। এই ঘোড়া নড়াচড়া করে না, এক জায়গায় দাঁড়িয়ে থাকে। খুব বেশি বিরক্ত হলে দীর্ঘ নিঃশ্বাসের মতো একটা শব্দ করে এবং লেজটা নাড়ে। বাচ্চারা এত বড় একটা জীবন্ত খেলনা পেয়ে মহা খুশি। 2-3 জন একসঙ্গে ঘোড়ার পিঠে উঠে বসে থাকে। তাদের অসংখ্য বন্ধুবান্ধবও জুটে গেল। যেখানেই যায় তাদের সঙ্গে গোটা 50 ছেলেপুলে থাকে। আমার বাচ্চারা যা করে তাতেই তারা চমৎকৃত হয়। আমার বাচ্চারা তাদের বিপুল জনপ্রিয়তায় অভিভূত। তারা তাদের যাবতীয় প্রতিভা দেখাতে শুরু করলো। কেউ কবিতা বলছে, কেউ গান, কেউ ছড়া। আমি এক গাদা বই সঙ্গে করে নিয়ে গিয়েছিলাম। আমার পরিকল্পনা পুরোপুরি বিশ্রাম নেওয়া, শুয়ে বসে বই পড়া, খুব বেশি ইচ্ছে করলে খাতা কলম নিয়ে বসা। একটা উপন্যাস অর্ধেকের মতো লিখেছিলাম, বাকিটা কিছুতেই লিখতে ইচ্ছা করছিল না। পাণ্ডুলিপি সঙ্গে করে নিয়ে এসেছি। নতুন পরিবেশে যদি লিখতে ইচ্ছে করে। প্রথম কিছুদিন বই বা লেখা কোনোটাই নিয়ে বসা গেল না। সারাক্ষণই লোকজন আসছে, তারা অত্যন্ত গম্ভীর গলায় নানান জটিল নিয়ম নিয়ে আলোচনায় উৎসাহী। এসেই বলবে, দেশের অবস্থাটা কি কন দেহি ছোট মিয়া, বড়ই চিন্তাযুক্ত আসি। দেশের হইলটা কি, কি দেশ ছিল আর কি হইল। 3-4-5 পর সবাই বুঝে গেল দেশ সম্পর্কে আমি কিছুই জানি না, গল্পগুজবও তেমন করতে পারি না। তারা আমাকে রেহাই দিল। আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। গ্রামের নতুন পরিবেশের কারণেই হোক বা অন্য কোনো কারণেই হোক, আমি লেখালেখির প্রবল আগ্রহ বোধ করলাম। অসমাপ্ত পাণ্ডুলিপি নিয়ে বসলাম। সারাদিন লেখালেখি কাটাকুটি করি। সন্ধ্যায় স্ত্রীকেই সঙ্গে করে বেড়াতে বের হই। চমৎকার লাগে। প্রায় রাতেই 1-2 করে গায়ক আসে। এরা জ্যোৎস্না ভেজা উঠোনে বসে চমৎকার গান করে। ও মনা, ও কথাটা না জানলে প্রাণে বাঁচতাম না, না না না, আমি প্রাণে বাঁচতাম না। সময়টা বড় চমৎকার কাটতে লাগলো। লেখার ব্যাপারে আগ্রহ বাড়তেই লাগলো। সারাদিনই লিখি। এক দুপুরের কথা, এক মনে লিখছি। জানালার ওপাশে খুট করে শব্দ হলো। তাকিয়ে দেখি খালি গায়ে রোগা মতো 10-11 বছরের একটা ছেলে গভীর আগ্রহে আমার দিকে তাকিয়ে আছে। ওকে আগেও দেখেছি। জানালার ওপাশ থেকে গভীর কৌতূহলে সে আমাকে দেখে। চোখে চোখ পড়লেই পালিয়ে যায়। আজ পালালো না। আমি বললাম, কিরে? সে মাথা চট করে নামিয়ে ফেলল। আমি বললাম, চলে গেলি নাকি? ও আড়াল থেকে বলল, না। নাম কি রে তোর? মন্তাজ মিয়া। আয় ভেতরে আয়। না।
আর কোনো কথাবার্তা হলো না। আমি লেখায় ডুবে গেলাম। ঘুঘু ডাকা শ্রান্ত দুপুরে লেখালেখির আনন্দই অন্যরকম। মমতাজ মিয়ার কথা ভুলে গেলাম। পরদিন আবার ওই একই ব্যাপার। জানালার ওপাশে মমতাজ মিয়া বড় বড় কৌতূহলী চোখে তাকিয়ে আছে। আমি বললাম, কী ব্যাপার মমতাজ মিয়া? আয়, ভেতরে আয়। সে ভেতরে ঢুকলো। আমি বললাম, থাকিস কোথায়? উত্তরে পোকা খাওয়া দাঁত বার করে হাসল। স্কুলে যাস না? আবার হাসি। আমি খাতা থেকে একটা সাদা কাগজ ছিঁড়ে তার হাতে দিলাম। সে তার ওই বিরল সৌভাগ্যে অভিভূত হয়ে গেল। কি করবে বুঝতে পারছে না। কাগজটার গন্ধ শুকলো। গালের উপর খানিকক্ষণ চেপে ধরে রেখে উল্কার বেগে বেরিয়ে গেল। রাতে খেতে খেতে আমার ছোট চাচা বললেন, মমতাজ হারামজাদা তোমার কাছে নাকি আসলে একটা চড় দিয়ে বিদায় করবে। কেন? বিরাট চোর, যাই দেখে তুলে নিয়ে যায়, ত্রিসীমানায় ঘেঁষতে দিবে না। 2 দিন পর পর মার খায়, তাতেও হুঁশ হয় না। তোমার এখানে এসে কি করে? কিছু করে না তো। চুরির সন্ধানে আছে। কে জানে, এর মধ্যে হয়তো কলম টলম নিয়েছে। না, কিচ্ছুই নেয়নি। ভালো করে খুঁজে টুজে দেখো, কিছুই বলা যায় না। ওই ছেলেটার ঘটনা আছে। কি ঘটনা? আছে অনেক ঘটনা, বলবো এক সময়। পরদিন সকালে যথারীতি লেখালেখি শুরু করেছি। হইচই শুনে বের হয়ে এলাম। অবাক হয়ে দেখি মমতাজ মিয়াকে 3-4 জন চ্যাংদোলা করে নিয়ে এসেছে। ছেলেটা ফোঁপাচ্ছে, বোঝাই যাচ্ছে প্রচণ্ড মার খেয়েছে। ঠোঁট ফেটে রক্ত পড়ছে, একদিকের গাল ফুলে আছে। আমি বললাম, কি ব্যাপার? শাস্তিদাতার একজন বলল, দেখেন তো এই কলমটা আপনার কি না? মমতাজ হারামজাদার হাতে ছিল। দেখলাম কলমটা আমারই 4-5 টাকা দামের বল পয়েন্ট। এমন কোনো মহার্ঘ বস্তু নয়। আমার কাছে চাইলেই দিয়ে দিতাম। চুরি করার প্রয়োজন ছিল না। মনটা একটু খারাপই হলো। বাচ্চা ছেলেটা চুরি শিখলো কেন? বড় হয়েও করবে কি? ভাই সাহেব, কলমটা আপনার? হ্যাঁ, তবে আমি এটা ওকে দিয়েছি। ছেড়ে দিন। বাচ্চা ছেলে, এত মারধর করছেন কেন? মারধর করার আগে আমাকে জিজ্ঞেস করে নেবেন না? শাস্তিদাতা নির্বিকার ভঙ্গিতে বলল, এই মাইরে ওর কিছুই হয় না। এইটা ওর কাছে পানি ভাত। মাইর না খাইলে ওর ভাত হজম হয় না। মমতাজ মিয়া বিস্মিত চোখে আমাকে দেখছে। তাকে দেখেই মনে হলো সে তার ক্ষুদ্র জীবনে এই প্রথম একজনকে দেখেছে যে চুরি করার পরও তাকে চোর বলেনি। মমতাজ মিয়া নিঃশব্দে বাকি দিনটা জানালার ওপাশে বসে রইল। অন্যদিন তার সঙ্গে 2-1টা কথাবার্তা বলি। আজ একটা কথাও বলা হলো না। মেজাজ খারাপ হয়েছিল। এই বয়সে একটা ছেলে চুরি শিখবে কেন? মমতাজ মিয়ার যে একটা বিশেষ ঘটনা আছে তা জানলাম আমার ছোট চাচির কাছে। চুরির ঘটনার 2 দিন পর গ্রামের মানুষদের এই একটা অদ্ভুত ব্যাপার। কোন ঘটনা যে গুরুত্বপূর্ণ, কোনটা তুচ্ছ, তা এরা একেবারে বুঝতে পারে না। মমতাজ মিয়ার জীবনের এত বড় একটা ব্যাপার কেউ আমাকে এতদিন বলেনি, অথচ তুচ্ছ সব বিষয়ে অনেকবার করে শোনা হয়ে গেছে। মমতাজ মিয়ার ঘটনাটা এই। 3 বছর আগে কার্তিক মাসের মাঝামাঝি মমতাজ মিয়া দুপুরে প্রবল জ্বর নিয়ে বাড়ি ফেরে। সেই জ্বরের প্রকোপ এত বেশি যে শেষ পর্যন্ত মমতাজ মিয়ার হতদরিদ্র বাবা একজন ডাক্তারও নিয়ে এলেন। ডাক্তার আনার কিছুক্ষণের মধ্যেই মমতাজ মিয়া মারা গেল। গ্রামে জন্ম এবং মৃত্যু দুটোই বেশ স্বাভাবিকভাবে গ্রহণ করা হয়। মমতাজ মিয়ার মা কিছুক্ষণ চিৎকার করে কাঁদল, তার বাবাও খানিকক্ষণ। আমার পুত কই গেল রে চেঁচিয়ে অস্বাভাবিক হয়ে গেল। বেঁচে থাকার প্রবল সংগ্রাম তাদের লেগে থাকতে হয়।
পুত্র শোকে কাতর হলে চলে না। মরা মানুষ যত তাড়াতাড়ি কবর দেওয়া হয় ততই নাকি সোয়াব, এবং কবর দিতে হয় দিনের আলো থাকতে থাকতে। কাজেই জুম্মা ঘরের পাশে বাদ আছর মমতাজ মিয়ার কবর হয়ে গেল। সব কিছু ঘটল খুব স্বাভাবিকভাবে। অস্বাভাবিক ব্যাপারটা শুরু হলো দুপুর রাতের পর, যখন মমতাজ মিয়ার বড় বোন রহিমা কলমাকান্দা থেকে উপস্থিত হলো। কলমাকান্দা এখান থেকে 21 মাইল। এই দীর্ঘ পথ একটি গর্ভবতী মহিলা পায়ে হেঁটে চলে এলো এবং বাড়িতে পা দিয়েই চেঁচিয়ে বলল, তোমরা করছো কি? মমতাজ বাইচে আছে, কবর খুইরা তারে বাইর করো, দিরং করবা না। বলাই বাহুল্য, কেউ তাকে পাত্তা দিল না। শোকে দুঃখে মানুষের মাথা খারাপ হয়ে যায়। কবর দিয়ে দেওয়ার পর নিকট আত্মীয় স্বজনরা সব সময় বলে, ও মরে নাই। কিন্তু মমতাজ মিয়ার কোনো রহিমা এই ব্যাপারটা নিয়ে এতই হইচই শুরু করলো যে সবাই বাধ্য হলো মৌলানা সাহেবকে ডেকে আনতে। রহিমা মৌলানা সাহেবের পায়ে গিয়ে পড়ল, কাঁদতে কাঁদতে বলল, মমতাজ বাইচ্চে আছে, আপনি এরে বাঁচান। আপনি না বললে কবর খুঁড়ত না। আপনি রাজি না হওয়া পর্যন্ত আমি পাও ছাড়তাম না। মৌলানা সাহেব অনেক চেষ্টা করে রহিমাকে ঝেড়ে ফেলতে পারলেন না। রহিমা বজ্র আটুনিতে পা ধরে বসে রইল। মৌলানা সাহেব বিরক্ত হয়ে বললেন, বাইচ্চা আছে বুঝলা কেমনে? রহিমা ফোঁপাতে ফোঁপাতে বলল, আমি জানি। গ্রামের মৌলানারা অতি কঠিন হৃদয়ের হয় বলে আমাদের একটা ধারণা আছে। এই ধারণা সত্যি নয়। মৌলানা সাহেব বললেন, প্রয়োজনে কবর দ্বিতীয়বার খোঁড়া জায়েজ আছে। এই মেয়ের মনের শান্তির জন্য এটা করা যায়, হাদিস শরীফে আছে। কবর খোঁড়া হলো। ভয়াবহ দৃশ্য। মমতাজ মিয়া কবরের গায়ে হেলান দিয়ে বসে আছে, পিট পিট করে তাকাচ্ছে। হঠাৎ চোখে প্রবল আলো পড়ায় চোখ মেলতে পারছে না। কাফনের কাপড়ের এক খণ্ড লুঙ্গির মতো পেঁচিয়ে পড়া, অন্য দুটি খণ্ড সুন্দর করে ভাঁজ করা। অসংখ্য মানুষ জমা হয়ে আছে। এই অবিশ্বাস্য দৃশ্য দেখে কারো মুখে কোনো কথা সরল না। মৌলানা সাহেব বললেন, কিরে মমতাজ? মমতাজ মৃদুস্বরে বলল, পানির পিয়াস লাগছে। মৌলানা সাহেব হাত বাড়িয়ে তাকে কবর থেকে তুললেন। এই হচ্ছে মমতাজ মিয়ার গল্প। আমি আমার এই জীবনে অদ্ভুত গল্প অনেক শুনেছি, এরকম কখনো শুনিনি। ছোট চাচাকে বললাম, মমতাজ তারপর কিছু বলেনি? অন্ধকার কবরে জ্ঞান ফিরবার পর কি দেখলো না দেখলো এইসব? ছোট চাচা বললেন, না, কিচ্ছু কয় না। হারামজাদা বিরাট বজ্জাত। জিজ্ঞেস করেননি কিছু? কতজনে কত কথা জিজ্ঞেস করছে। এক সাংবাদিকও আইছিল, ছবি তুলল, কত কথা জিজ্ঞাসা করলো, একটা শব্দ করে না। হারামজাদা বদের হাড্ডি। আমি বললাম, কবর থেকে ফিরে এসেছে, লোকজন তাকে ভয় টয় পেত না? প্রথম প্রথম পাইতো, তারপর আর না। আল্লাহ তাআলার কুদরত, আল্লাহ তাআলার কেরামতি। আমরা সামান্য মানুষ, কি বুঝমু কও? তা তো বটেই। আপনারা তার বোন রহিমাকে জিজ্ঞেস করেননি, সেই কি করে বুঝতে পারল মমতাজ বেঁচে আছে? জিজ্ঞেস করার কিছুই নাই। এই যাও, তোমার আল্লাহর কুদরত, উনার কেরামতি। ধর্মকর্ম করুক বা না করুক, গ্রামের মানুষদের আল্লাহ তাআলার কুদরত এবং কেরামতির উপর অসীম ভক্তি। গ্রামের মানুষদের চরিত্রে চমৎকার সব দিক আছে। অতি তুচ্ছ ঘটনা নিয়ে এরা প্রচুর মাতামাতি করে, আবার অনেক বড় বড় ঘটনা হজম করে। দার্শনিকের মতো গলায় বলে, আল্লাহর কুদরত। আমি ছোট চাচাকে বললাম,
রহিমাকে একটু খবর দিয়ে আনানো যায় না? ছোট চাচা বিস্মিত হয়ে বললেন, কেন? কথা বলতাম। খবর দেওয়ার দরকার নাই, এমনিই আসবো। এমনিতে আসবে কেন? ছোট চাচা বললেন, তুমি পোলাপান নিয়ে আসছো, চারদিকে খবর গেছে এই গ্রামের যত মেয়ের বিয়া হইছে সব এখন নাইওর আসবো, এইটাই নিয়ম। আমি অবাকই হলাম। সত্যি সত্যি এটাই নাকি নিয়ম? গ্রামের কোনো বিশিষ্ট মানুষ আসা উপলক্ষে গ্রামের সব মেয়ে নাইওর আসবে। বাপের দেশে আসার একটা তাদের সুযোগ, এই সুযোগ তারা নষ্ট করবে না। আমি আগ্রহ নিয়ে জিজ্ঞেস করলাম, কেউ কি এসেছে? আসবো না মানে? গ্রামের একটা নিয়ম শৃঙ্খলা আছে না? আমি ছোট চাচাকে বললাম, আমাদের উপলক্ষে যেসব মেয়ে নাইওর আসবে তাদের প্রত্যেককে যেন একটা করে দামি শাড়ি উপহার হিসেবে দেওয়া হয়, একদিন খুব যত্ন করে দাওয়াত খাওয়ানো হয়। ছোট চাচা পছন্দ করলেন না, তবে তার রাজি না হয়েও কোনো উপায় ছিল না। আমাদের জমি জমার তিনি দীর্ঘদিন ধরে ভোগ দখল করছেন। গ্রামের নিয়ম মতো একসময় রহিমাও এলো, সঙ্গে 4টি ছোট ছোট ছেলে মেয়ে। হতদরিদ্র অবস্থা। স্বামীর বাড়ি থেকে সে আমার জন্য 2টো ডালিম নিয়ে এসেছে। আমার স্ত্রী তাকে খুব যত্ন করে খাওয়ালো। খাওয়ার শেষে তাকে শাড়িটি দেয়া হলো। মেয়েটি অভিভূত হয়ে গেল। এরকম একটা উপহার বোধ হয় তার কল্পনাতেও ছিল না। তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে লাগলো। আমি তাকে আমার ঘরে ডেকে নিলাম। কোমল গলায় বললাম, কেমন আছো রহিমা? রহিমা ফিস ফিস করে বলল, ভালো আছি ভাইজান। শাড়ি পছন্দ হয়েছে? পছন্দ হইব না? কি কন ভাইজান, অত দামি জিনিস কি আমরা কোনোদিন চোখকে দেখছি? তোমার ভাইয়ের ব্যাপারটা জানতে চাইছিলাম। তুমি কি করে বুঝলে ভাই বেঁচে আছে? রহিমা অনেকটা চুপ করে থেকে বলল, কি কইরা বুঝলাম? আমি নিজেও জানি না ভাইজান। মৃত্যুর খবর শুই না দৌড়াইতে দৌড়াইতে আইছি। বাড়ির উঠানে পাও দিয়াই মনে হইল মন্তাজ বাইচা আছে। কি জন্যে মনে হলো? জানি না ভাইজান, মনে হইল। এই রকম কি তোমার আগেও হয়েছে? মনে কোনো ঘটনা আগে থেকেই কি তুমি বলতে পারো? জি না। মন্তাজ তোমাকে কিছু বলেনি? জ্ঞান ফিরলে সে কি দেখলো বা তার কি মনে হলো? জি না। জিজ্ঞেস করনি? করছি, আরামজাদা কথা কয় না। রহিমা আরও খানিকক্ষণ বসে পান টান খেয়ে চলে গেল। আমার টানা লেখালেখিতে ছেদ পড়ল। কিছুতেই আর লিখতে পারি না। সব সময় মনে হয় বাচ্চা একটা ছেলে কবরের বিকট অন্ধকারে জেগে উঠে কি ভাবল, কি সে দেখল, তখন তার মনে অনুভূতি কেমন ছিল। মন্তাজ মিয়াকে জিজ্ঞাসা করতে ইচ্ছা করে, আবার মনে হয় জিজ্ঞেস করাটা ঠিক হবে না। সব সময় মনে হয় বাচ্চা একটি ছেলেকে ভয় স্মৃতি মনে করিয়ে দেওয়াটা অন্যায় কাজ। এই ছেলে নিশ্চয়ই প্রাণপণে এটা ভুলতে চেষ্টা করছে বলেই কাউকে কিছু বলতে চায় না। তবু একদিন কৌতূহলে হাতে পরাজিত হলাম। দুপুরবেলা গল্পের বই নিয়ে বসেছি। পাড়াগাঁর ঝিম ধরা দুপুর, একটু যেন ঘুম ঘুম আসছে। জানালার বাইরে খুট করে শব্দ হলো। তাকিয়ে দেখি মন্তাজ। আমি বললাম, কি খবর রে মন্তাজ? ভালো। বোন আছে না চলে গেছে? গেছে গা। আয় ভেতরে আয়। মন্তাজ ভেতরে চলে এলো। আমার সঙ্গে তার ব্যবহার এখন বেশ স্বাভাবিক। প্রায়ই খানিকটা গল্পগুজব হয়। মনে হয় আমাকে সে খানিকটা পছন্দও করে। এইসব ছেলে ভালোবাসার খুব কাঙাল হয়। অল্প কিছু মিষ্টি কথা, সামান্য একটু আদর, এতেই তারা অভিভূত হয়ে যায়।
এই ক্ষেত্রেও তাই ঘটেছে বলে আমার ধারণা। মমতাজ এসে খাটের এক প্রান্তে বসলো, আরে আরে আমাকে দেখতে লাগলো। আমি বললাম, তোর সঙ্গে কয়েকটা কথা বলি, কেমন? আচ্ছা, ঠিকমতো জবাব দিবি তো? হ। আচ্ছা মমতাজ, কবরে তুই জেগে উঠেছিলি, মনে আছে? আছে। যখন জেগে উঠলি তখন ভয় পেয়েছিলি? না। না কেন? মমতাজ চুপ করে রইল, আমার দিক থেকে অন্যদিকে চোখ ফিরিয়ে নিল। আমি বললাম, কি দেখলি? চারদিক অন্ধকার। হ। কেমন অন্ধকার? মমতাজ এবার জবাব দিল না, মনে হচ্ছে সে বিরক্ত হচ্ছে। আমি বললাম, কবর তো খুব অন্ধকার, তবু ভয় লাগলো না? মমতাজ নিচু স্বরে বলল, আরেকজন আমার সাথে আসছিল, সেই জন্য ভয় লাগে নাই। আমি চমকে উঠে বললাম, আরেকজন ছিল মানে? আরেকজন কে ছিল? চিনি না, আন্দাইরে কিছু দেখা যায় না। ছেলে না মেয়ে? জানি না। সে কি করলো? আমারে আদর করলো আর কইল কোনো ভয় নাই। কিভাবে আদর করলো? মনে নাই। কি কি কথা সে বলল? মজার মজার কথা, খালি হাসি আসে। বলতে বলতে মমতাজ মিয়া ফিক ফিক করে হেসে ফেলল। আমি বললাম, কীরকম মজার কথা, দু একটা বল তো শুনি। মনে নাই, কিছুই মনে নাই। সে কে? এটা কি বলছে? জি না। ভালো করে ভেবে টেবে বলতো, কোনো কিছু কি মনে পড়ে? উনার গায়ে শ্যাওলার মতো গন্ধ ছিল। আর কিছু? মমতাজ মিয়া চুপ করে রইল। আমি বললাম, ভালো করে ভেবে টেবে বলতো, কিছুই মনে নেই। মমতাজ মিয়া অনেকক্ষণ চুপ করে থেকে বলল, একটা কথা মনে আসছে। সেটা কি? বলতাম না, কথাটা গোপন। বলবি না কেন? মমতাজ জবাব দিল না। আমি আবার বললাম, বল মমতাজ, আমার খুব শুনতে ইচ্ছে করছে। মমতাজ উঠে চলে গেল। এই তার সঙ্গে আমার শেষ দেখা। বাকি যে কদিন গ্রামে ছিলাম সে কোনো দিন আমার কাছে আসেনি। লোক পাঠিয়ে খবর দিয়েছি, তবুও আসেনি। কয়েকবার নিজেই গেলাম, দূর থেকে দেখতে পেয়ে সে পালিয়ে গেল। আমি আর চেষ্টা করলাম না। কিছু রহস্য সে তার নিজের কাছে রাখতে চায়, রাখুক, এটা তার অধিকার। এই অধিকার অনেক কষ্টে সে অর্জন করেছে। শ্যাওলাগন্ধি সেই ছায়া সঙ্গীর কথা আমরা যদি কিছু নাও জানি, তাতেও কিছু যাবে আসবে না। এতক্ষণ আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা ছায়া সঙ্গী। গল্পটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। আমাদের চ্যানেলটিকে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।